জয়পুরহাট থেকে প্রায় ২০ কিলোমিটার দূরের এক অজানা গ্রামে আমাদের ছোট্ট বাড়িটা। চারপাশে পাহাড় আর জঙ্গলের ঘন সবুজ ছায়া, যেখানে কদাচিৎ কেউ আসে। বাড়ির সাথে লাগোয়া কয়েক বিঘা জমিতে আমরা সবজি চাষ করি, আর গ্রামের একমাত্র কাপড়ের দোকানটা চালাই আমি। আমার নাম তমাল, বয়স ১৯। আর আমার মা ডালিয়া পারভিনের বয়স ৩৬। বাবা করোনায় চলে যাওয়ার পর থেকে আমরা দুজনেই একে অপরের একমাত্র সঙ্গী। মার গায়ের রং অপূর্ব ফর্সা। গ্রামের কেউ বিশ্বাস করবে না যে তার একটা ১৯ বছরের ছেলে আছে। দেখলে মনে হয় কোনো সদ্য বিবাহিতা যুবতী, ২৪-২৫-এর মতো। তার চোখ দুটোতে একটা নরম আলো, হাসলে গালে ছোট্ট টোল পড়ে। আমি ছোটবেলা থেকেই দেখে আসছি, মা কখনো নিজেকে সাজিয়ে রাখেন না। সাদামাটা শাড়ি, সামান্য ঘরের কাজ, জমির কাজ আর আমাকে নিয়ে সংসার। বাবা চলে যাওয়ার পর তিনি আরও নীরব হয়ে গেছেন। কিন্তু আমার সাথে তার সম্পর্কটা সবসময় ছিল অত্যন্ত মধুর। আমাকে তিনি সোনা বলে ডাকেন, আর সবসময় তুমি করে কথা বলেন। কখনো একটা বকাও দেননি। বলতেন, তুই আমার সবকিছু, তমালগু। সকালবেলা পুকুরের পাড়ে দাঁড়িয়ে আমি গোসল করছিলাম। আজ গামছা নেওয়া হয়নি। পানি থেকে উঠে ভেজা শরীরে লুঙ্গিটা জড়িয়ে বাড়ির দিকে হাঁটছি। লুঙ্গিটা গায়ের সাথে লেপ্টে আছে, পানির ফোঁটা গড়িয়ে পড়ছে। উঠোনে পা দিতেই মার চোখ আমার দিকে পড়ল। তিনি গরুর দুধ দোয়ানোর কাজ করছিলেন। হঠাৎ তার দৃষ্টি যেন একটু থমকে গেল। আমি স্বাভাবিকভাবেই এগিয়ে গেলাম। আম্মা, আজ দুধ খাব। গরম না করেই গে। মা মুখ তুলে তাকালেন। তার চোখে একটা অদ্ভুত নরম আলো। এই দুধ এখনো গরম হয়নি সোনা গে। এভাবেই খাব। তুমি খাইয়ে দাও। মা একটু অবাক হলেন, কিন্তু হাসলেন। গ্লাসে দুধ ঢেলে আমার দিকে এগিয়ে দিলেন। আমি খেতে খেতে তার দিকে তাকিয়ে রইলাম। তার পিঠের কিছুটা অংশ শাড়ির আঁচলে ঢাকা, কিন্তু সকালের আলোয় তার মসৃণ ত্বক যেন চকচক করছে। আগে কখনো এভাবে লক্ষ্য করিনি। মনে হল কোনো সাবানের বিজ্ঞাপনের নায়িকাও এতটা সুন্দর নয়। সেদিন রাতে ঘুম ভাঙল একটা অস্বস্তিতে। আমাদের একটা ঘর, মাঝখানে চাদরের পর্দা। মা আমার বিপরীত দিকের খাটে ঘুমান। চাদরটা সরে গিয়েছিল সামান্য। তার পার কিছুটা অংশ বেরিয়ে আছে। শাড়ির কুচি উঠে গেছে। আমি চোখ সরাতে পারলাম না। হৃদস্পন্দন বেড়ে গেল। নিজের অজান্তেই উঠে কয়েক পা এগিয়ে গেলাম। মা গভীর ঘুমে। তার বুকের ওঠানামা দেখে মনে হল যেন আমার নিজের বুকের ভেতর ঢাক বাজছে। কয়েক মুহূর্ত পরেই তিনি আড়মোড়া ভাঙলেন। আমি দ্রুত নিজের বিছানায় ফিরে গেলাম। সারা রাত ঘুম এলো না। শুধু মার মুখটা চোখের সামনে ভাসতে লাগল। পরদিন সকালে মা গরুর দুধ দোয়াচ্ছিলেন। আমি পেছনে দাঁড়িয়ে দেখছিলাম। তার পিঠের লাবণ্য, চুলের গোছা যা ঘাড়ের উপর পড়েছে, সবকিছু যেন নতুন করে দেখছি। হঠাৎ তিনি পেছন ফিরলেন। দুজনেই চমকে উঠলাম। কি সোনা, ঘুম ভেঙেছে? তার কণ্ঠস্বরে কোনো অস্বস্তি নেই। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। হ্যাঁ আম্মা গু। যাও, মুখ ধুয়ে এসো। খাবার দিচ্ছি গু। খেতে বসে আমি হঠাৎ বললাম, আজ আমাকে খাইয়ে দাও। মা অবাক হয়ে তাকালেন। আজ কি হয়েছে তোমার? কেন? পারবে না? তিনি হাসলেন। পারব না কেন? আসো। খাওয়াতে খাওয়াতে আমি জিজ্ঞেস করলাম, আম্মা, তুমি আমাকে ভালোবাসো? মার হাত থেমে গেল। কি হয়েছে সোনা? আজ এমন কেন? শুধু জানতে ইচ্ছে করল গু। তিনি আমার কপালে, গালে হাত রাখলেন। তুমি ছাড়া আমার আর কে আছে? তুমিই আমার প্রাণ। নিজের জীবনের চেয়েও তোমাকে বেশি ভালোবাসি গু। কথা বলতে বলতে আমি বলে ফেললাম, বাবা চলে যাওয়ার পর তুমি আর আগের মতো নেই। সাজো না, নতুন শাড়ি পরো না। আমার ভালো লাগে না গি। মার মুখটা কেমন হয়ে গেল। তারপর হঠাৎ তার চোখে জল এসে গেল। তোমার বাবা চলে যাওয়ায় আমার সব শেষ হয়ে গেছে সোনা। তুমি আছো বলে বেঁচে আছি। নইলে ঘি। আমি আরও কিছু বলতে গিয়ে তাকে আঘাত দিলাম। শেষে বললাম, তুমি আবার বিয়ে করো। ঠাস করে একটা চড় পড়ল আমার গালে। মা কাঁদতে কাঁদতে বললেন, নিজের বাবা মরে গেছে বলে মাকে অন্যের কাছে পাঠাতে চাও? আমি বোঝা হয়ে গেছি। তিনি উঠে নিজের বিছানায় শুয়ে কাঁদতে লাগলেন। আমি বারবার বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু তিনি শুনলেন না। রাতেও কথা বললেন না।
ঘুমের মধ্যে গালে নরম স্পর্শ পেয়ে জেগে উঠলাম। মা আমার পাশে বসে আছেন। চোখে জল। ব্যথা করছে সোনা? আমাকে মাফ করে দাও আম্মা। আর কখনো বলবো না গি। মা আমাকে কাছে টেনে নিলেন। তার বুকে মাথা রেখে আমি শুয়ে রইলাম। তার শরীরের উষ্ণতা অনুভব করলাম। কিন্তু কোনো কথা বললাম না। শুধু নীরবে কাছে থাকলাম। পরদিন বিকেলে বাড়ি ফিরে দেখি মা একটা সবুজ শাড়ি আর হলুদ ব্লাউজ পরে আছেন। তাকে দেখে মনে হলো যেন সর্ষি কোনো ললনা। আমি চমকে উঠলাম। এখন ঠিক আছে তো সোনা? মা মুচকি হাসলেন। তুমি আমার জন্য নতুন শাড়ি পরেছ? তোমার খুশিই আমার খুশি গ। আমি খুশিতে তার কাছে এগিয়ে গেলাম। তিনিও হাসলেন। কিন্তু আমরা কেউ কাউকে জড়িয়ে ধরলাম না। শুধু চোখে চোখ রেখে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। সেদিন রাতে ঘুম ভাঙল। মা বিছানায় নেই। দরজা খোলা। আমি বাইরে গেলাম। গোসলখানার দিক থেকে অদ্ভুত শব্দ আসছে। পর্দার ফাঁক দিয়ে দেখলাম মা টিউবওয়েলের কাছে বসে আছেন। তার শাড়ি সামান্য অগোছালো। আমি চুপিসারে ফিরে এলাম। বিছানায় শুয়ে লুঙ্গিটা সামান্য তুলে রাখলাম। মা ঘরে ঢুকলেন। দরজা বন্ধ করে আমার বিছানার কাছে এসে দাঁড়ালেন। জানালা দিয়ে চাঁদের আলো এসে পড়েছে। তিনি আমাকে দেখছেন। আমি আড়মোড়া ভাঙার ভান করলাম। তিনি দ্রুত নিজের বিছানায় চলে গেলেন। সকালে উঠে দেখি মাঝের চাদরটা সরানো। মা এখনো ঘুমাচ্ছেন। তার কাপড় সামান্য সরে আছে। আমি ডাকলাম। তিনি উঠে বসলেন কিন্তু লজ্জা পেলেন না। স্বাভাবিকভাবে কাপড় ঠিক করলেন। চাদর সরিয়ে দিয়েছি। গরম পড়েছে। আমরা তো দুজন ছাড়া আর কেউ নেই। আমি মনে মনে হাসলাম। আজ গোসল করে আসি। পুকুর থেকে ভেজা হয়ে ফিরলাম। লুঙ্গি গায়ে লেপ্টে আছে। মার চোখ আমার দিকে। তিনি আর চোখে দেখছেন। আমি বুঝতে পারলাম তার দৃষ্টিতে একটা অদ্ভুত আগ্রহ। তিনি গামছা এনে দিলেন। যতক্ষণ না আমি লুঙ্গি পরলাম তিনি লুকিয়ে দেখলেন। তুমি বসো। আমিও গোসল করে আসি। 2 মিনিট পরেই তিনি ভেজা শরীরে ফিরে এলেন। শাড়ি তার গায়ে লেপ্টে আছে। তিনি আমার দিকে তাকিয়ে মুচকি হাসলেন। বাবু, আমার ব্লাউজের হুকটা খুলে দাও তো। ইস, আর চলছে না মনে হয় গে। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। আমি এগিয়ে গেলাম। তার কাছে দাঁড়িয়ে সাবধানে হুক খুলে দিলাম। তার শরীর থেকে সামান্য উষ্ণতা অনুভব করলাম। কিন্তু কিছু বললাম না। ছেলের দোকান। নতুন ব্লাউজ নিয়ে এসো। আনবো আম্মা গু। সারাদিন দোকানে বসে শুধু মার কথা ভাবলাম। বিকেলে বাড়ি ফিরে দেখি মা খেতে কাজ করছেন। তার শাড়ি কাদায় মাখামাখি। তিনি হাসলেন। কাদা লেগে গেছে। কি করব? আমরা দুজনেই হেসে উঠলাম। সেই হাসিতে কেমন একটা ঘনিষ্ঠতা মিশেছিল। রাতে খাওয়ার পর আমি বললাম, আম্মা, তোমার জন্য কিছু নিয়ে এসেছি। তিনি চোখ তুলে তাকালেন। তার চাহনিতে কৌতূহল। ধীরে ধীরে আমাদের মধ্যে একটা অদৃশ্য টান তৈরি হচ্ছে। আমি বুঝতে পারছি, কিন্তু কেউ কিছু স্বীকার করছি না। শুধু চোখে চোখ রেখে সময় কাটছে। সেই রাতটা আমার কাছে অদ্ভুত লাগছিল। মা ভেজা শরীরে ঘরে ফিরে এসেছিলেন। শাড়িটা তার গায়ের সাথে সেটে আছে, পানির ফোঁটা এখনো গড়িয়ে পড়ছে। আমি দরজার কাছে দাঁড়িয়েছিলাম। তিনি সোজা আমার সামনে এসে দাঁড়ালেন। চাঁদের আলোয় তার মুখটা যেন আরও উজ্জ্বল দেখাচ্ছিল। কি দেখছ সোনা? খিদে লেগেছে? তার কণ্ঠস্বরে একটা মৃদু হাসি মিশেছিল। আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ আম্মা। তুমি এত সময় নিলে কেন? মা চোখ নামিয়ে একটু হাসলেন। তুমি তো জানোই, গরমের শরীরটা ভালো লাগছিল না গি। দুজনের চোখে চোখ পড়ল। কয়েক মুহূর্ত কেউ কথা বললাম না। শুধু নীরবতা আর চাঁদের আলোর মাঝে একটা অদৃশ্য টান অনুভব করছিলাম। মা ভেতরে চলে গেলেন। দরজা খোলাই রইল। আগে কখনো এমন করতেন না। আমি বাইরে বসে রইলাম। কিছুক্ষণ পর তার ডাক শুনলাম। তমাল, ভেতরে এসো। ঘরে ঢুকতেই দেখলাম মা নতুন হলুদ শাড়িটা পরে দাঁড়িয়ে আছেন। ব্লাউজটা আমি যেটা এনেছিলাম সেটাই। তার শরীরে একদম ফিট হয়েছে। আমি থমকে দাঁড়িয়ে গেলাম। হৃদয়টা দ্রুত চলছে। মা গলা খাকারি দিয়ে বললেন, কি হলো দোকানদার? মাপ ঠিক এনেছ দেখছি। এত ভালো করে কিভাবে জানলে?
আমি স্বাভাবিকভাবে থাকার চেষ্টা করলাম। এত বছর দোকান করছি, জানব না? অন্যদের তো মাপ নিতে হয়। আমার লাগল না মার চোখে একটা দুষ্টুমি। তুমি তো আমার সামনে সবসময় থাকো, আগাগোড়া সবই দেখা আছে গি। কথাটা বলে ফেলেই আমি নিজেকে সামলালাম। মার মুখে একটা লাল আভা ছড়িয়ে পড়ল। তিনি চোখ নামিয়ে বললেন, যাক, ভালোই এনেছ গু। গায়ে ফিট হয়েছে তো? কোনো সমস্যা হলে বলো। মা একটু ইতস্তত করে বললেন, একদম ঠিক আছে। তবে আরেকটা জিনিস গু। কি বলো? তিনি হেসে ফেললেন। আমার আরেকটা টাইট পরার ইচ্ছে। মাপ তো তুমি জানোই, তবু একবার মাপ নিয়ে নাও। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। কিন্তু মা সুযোগ দিচ্ছেন। আমি ফিতা নিয়ে এগিয়ে গেলাম। তিনি হাত দুটো দুদিকে ছড়িয়ে দিলেন। আমি পেছন থেকে ফিতা দিয়ে বুকের উপর রাখলাম। এখনো টাইট করিনি। মা ফিসফিস করে বললেন, আরেকটু টাইট কি? তার শরীরে সামান্য কাঁপন অনুভব করলাম। আমার আঙুল তার কাপড়ের উপর দিয়ে স্পর্শ করছে। হৃদস্পন্দন দুজনেরই বেড়ে গেছে। কিন্তু কেউ কিছু বললাম না। আমি মাপ নিয়ে নিলাম। ঠিক আছে, কাল দোকান থেকে নিয়ে আসব গো। মা হাসলেন। তোমার খদ্দের আমি। ভালো করে দেখো গু। সেই রাতে ঘুম আসছিল না। মার কথা, তার চাহনি, তার শরীরের কাছাকাছি থাকার অনুভূতি, সবকিছু মনে পড়ছিল। পরদিন সকালে উঠে দেখি মা চাদর সরিয়ে রেখে ঘুমাচ্ছেন। ঘরে গরম বাতাস বয়ে যাচ্ছে। আমি চুপ করে তাকে দেখলাম। তিনি উঠে বসলেন। কোনো লজ্জা নেই। স্বাভাবিকভাবে কাপড় ঠিক করলেন। আজকে অনেক সকালে উঠেছ সোনাগি। তুমি তো দেরি করলে গি। পরিশ্রম হয়েছে। ক্লান্ত লাগছিল গো। আমি মনে মনে ভাবলাম, কি পরিশ্রম তা তো জানি, কিন্তু কিছু বললাম না। দোকানে গিয়ে আমি সাবধানে বেছে বেছে কয়েকটা ব্লাউজ নিলাম, বড় গলার, যাতে তার সৌন্দর্য আরও ফুটে ওঠে। বাড়ি ফিরে দেখি মা খেতে কাজ করছেন। তার শাড়ি কাদায় মাখা। আমিও গেলাম সাহায্য করতে। কাজ করতে করতে আমাদের হাতে হাত লাগল। তিনি হাসলেন। তুমি তো কাদা মেখে গেছ গু। তুমিও তো। দুজনে হেসে উঠলাম। সেই হাসিতে একটা নতুন অনুভূতি মিশেছিল। কাজ শেষ করে ঘরে ফিরলাম। মা বললেন, জিনিসগুলো আনছ? হ্যাঁ। পরে দেখো। সাইজ না হলে পাল্টে আনব গো। সাইজ হবে। তোমার উপর বিশ্বাস আছে গি। সন্ধ্যায় মা গোসল করতে গেলেন। আমি ঝোপের আড়ালে দাঁড়িয়ে দেখলাম। তিনি পানিতে ডুব দিয়ে উঠলেন। শাড়ি ভিজে গায়ে লেপ্টে আছে। তিনি ডাঙায় উঠে আমার দিকে তাকালেন। মুচকি হাসি। আমি বুঝলাম তিনি জানেন আমি দেখছি। কিন্তু কিছু বললেন না। ঘরে ফিরে তিনি ভেজা অবস্থায় আমার সামনে এসে দাঁড়ালেন। খিদে লেগেছে? হ্যাঁ গো। তিনি ভেতরে গেলেন। দরজা খোলা রেখে কাপড় বদলালেন। আমি বাইরে থেকে দেখতে পাচ্ছিলাম সামান্য ছায়া। হৃদয়টা দুরুদুরু করছিল। রাতে খাওয়ার সময় আমরা অনেকক্ষণ কথা বললাম। তিনি জিজ্ঞেস করলেন, তোমার কোনো মেয়ের পছন্দ হয়েছে? আমি মাথা নেড়ে বললাম, না আম্মা। আমি শুধু তোমাকে নিয়েই থাকতে চাই। মা একটু গম্ভীর হয়ে গেলেন। পাগল ছেলে। আমি তো থাকবই, কিন্তু বিয়ে করতে হবে গু। আমাদের মাঝে কেউ আসুক তা চাই না গি। তিনি আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইলেন। চোখে একটা জটিল অনুভূতি। আচ্ছা, আর বলবো না গি। সেই রাতে চাদরের পর্দা আরও সরানো ছিল। আমি ঘুমিয়ে পড়ার আগে তার নিঃশ্বাসের শব্দ শুনছিলাম। তার কাছাকাছি থাকার অনুভূতি আমাকে অস্থির করে তুলছিল। পরদিন দোকানে বসে আমি কেবল মার কথা ভাবছিলাম। কোনো খদ্দের এলে তাদের সাথে কথা বলতে কষ্ট হচ্ছিল। সবার মধ্যে যেন মার ছায়া দেখছি। বিকেলে বাড়ি ফিরতেই মা অপেক্ষা করছিলেন। আজ কেমন লাগছে? তিনি নতুন শাড়ি পরে আছেন। অপূর্ব। তিনি লজ্জা পেয়ে চোখ নামালেন। তুমি খালি প্রশংসা করো। আমরা একসাথে জমিতে গেলাম। কাজ করতে করতে আমাদের কথা চলতে লাগল। তিনি তার ছোটবেলার গল্প বললেন। আমি মন দিয়ে শুনলাম। সূর্য ডোবার সময় তার মুখে সোনালি আলো পড়েছে। আমি তাকিয়ে রইলাম। রাতে আবার সেই দৃশ্য। মা গোসল করে ভেজা হয়ে ফিরলেন। এবার তিনি আমার খুব কাছে এসে দাঁড়ালেন। তোমার লুঙ্গিটা ভিজে গেছে।
বদলে নাও। আমি বদলাতে গেলাম। তিনি পেছন ফিরে দাঁড়িয়ে রইলেন, কিন্তু আয়নায় দেখছিলেন। আমি বুঝতে পারছিলাম শরীরের উষ্ণতা যেন ঘরের বাতাসকে ভারী করে তুলছিল। দিনগুলো এভাবেই কাটছিল। ছোট ছোট ঘটনা, দীর্ঘ চাহনি, অর্থপূর্ণ কথা। মা আর আমার মধ্যে একটা গোপন আকর্ষণ ধীরে ধীরে বেড়ে উঠছিল। কেউ স্বীকার করছি না, কিন্তু দুজনেই অনুভব করছি। একদিন সন্ধ্যায় বৃষ্টি নামল। আমরা ঘরে বসে আছি। বাইরে ঝড়ো বাতাস। মা আমার কাছে সরে এসে বসলেন। ঠান্ডা লাগছে গু। আমি চাদরটা তার গায়ে দিলাম। আমাদের কাঁধ ছুঁয়ে গেল। তার শরীর থেকে একটা মৃদু উষ্ণতা আসছিল। আমরা চুপ করে বসে রইলাম। বৃষ্টির শব্দের মাঝে শুধু আমাদের নিঃশ্বাস। মা ফিসফিস করে বললেন, তুমি ছাড়া আমার আর কিছু নেই সোনা গে। আমি বললাম, আমিও তোমাকে ছাড়া কিছু চাই না গে। সেই মুহূর্তে সময় যেন থেমে গিয়েছিল। কোনো স্পর্শ নয়, কোনো আলিঙ্গন নয়। শুধু কাছাকাছি থাকা আর গোপন অনুভূতির টান। টেনশন বাড়ছিল ধীরে ধীরে। বৃষ্টির রাতটা আমাদের মধ্যে একটা নতুন অনুভূতির দরজা খুলে দিয়েছিল। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি মা জানালার পাশে দাঁড়িয়ে বাইরের ভেজা প্রকৃতি দেখছেন। তার চুল খোলা, সকালের হালকা আলোয় তার ফর্সা গালে একটা নরম আভা। আমি চুপ করে তাকে দেখছিলাম। তিনি ঘুরে তাকালেন। সোনা, উঠে পড়েছ? চা বানাইউ। তার কণ্ঠস্বরে সেই স্নেহের সুর। আমি মাথা নেড়ে উঠে বসলাম। ঘরের ভেতর এখনও বৃষ্টির ভেজা গন্ধ মিশে আছে। মা চা বানিয়ে আমার হাতে দিলেন। আমরা দুজনে জানালার কাছে বসে চা খেলাম। বাইরে পাখির ডাক, গাছের পাতায় জমে থাকা পানির ফোঁটা। কাল রাতে বৃষ্টিতে কেমন লাগছিল আমি জিজ্ঞেস করলাম। মা একটু হাসলেন। চোখ নামিয়ে বললেন, ভালো লাগছিল। তুমি পাশে ছিলে বলে। অনেকদিন পর এমন শান্তি মনে হল গো। তার কথায় আমার বুকের ভেতরটা গরম হয়ে উঠল। আমরা অনেকক্ষণ চুপ করে বসে রইলাম। শুধু চায়ের কাপে চুমুক দেওয়ার শব্দ আর বাইরের প্রকৃতির সুর। কোনো স্পর্শ নয়, শুধু কাছাকাছি থাকার অনুভূতি। দিনটা কাটল জমির কাজে। বৃষ্টির পর মাটি নরম হয়ে আছে। আমরা দুজনে পাশাপাশি কাজ করছি। মার শাড়ির আঁচল সামান্য সরে গেছে, কপালে ঘামের ফোঁটা। আমি মাঝে মাঝে তার দিকে তাকাচ্ছি। তিনিও আর চোখে দেখছেন। একবার আমাদের হাত কাছাকাছি এসে পড়ল। দুজনেই সরিয়ে নিলাম, কিন্তু সেই স্পর্শের অনুভূতি অনেকক্ষণ রয়ে গেল। তুমি ক্লান্ত হয়ে পড়নি তো? মা জিজ্ঞেস করলেন। না আম্মা, তোমার সাথে কাজ করতে ভালো লাগে। তিনি হাসলেন। সেই হাসিতে একটা গভীর সন্তুষ্টি। তুই না থাকলে এই সংসার কিভাবে চলত কে জানে গি। বিকেলে বাড়ি ফিরে মা গোসল করতে গেলেন। আমি ঘরে বসে দোকানের হিসাব দেখছিলাম। কিন্তু মন বারবার তার কাছে চলে যাচ্ছিল। কিছুক্ষণ পর তিনি ভেজা চুলে ফিরে এলেন। নতুন শাড়ি পরেছেন। কাপড়টা তার শরীরের সাথে সামান্য লেগে আছে। তিনি আমার সামনে এসে বসলেন। কি দেখছ এত মনোযোগ দিয়ে? আমি চোখ সরিয়ে বললাম, তোমাকে। তুমি যখন নতুন শাড়ি পরো তখন অন্যরকম লাগে গু। মা লজ্জা পেয়ে চুলের গোছা সামলালেন। পাগল ছেলে, তোমার জন্যই তো পরি গু। সন্ধ্যায় আমরা খেতে বসলাম। আজ মা নিজে হাতে খাইয়ে দিলেন। তার আঙুল আমার হাতে সামান্য ছুঁয়ে যাচ্ছে। প্রতিবার একটা ছোট্ট কাঁপন অনুভব করছি। কথা বলতে বলতে তিনি বললেন, তোমার বয়স তো হয়েছে। বিয়েথা নিয়ে ভাবতে হয়। আমি সঙ্গে সঙ্গে বললাম, আমি শুধু তোমার সাথে থাকতে চাই আম্মা। অন্য কেউ আসুক তা চাই না গে। মার চোখে একটা ছায়া পড়ল। তিনি অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন। সোনা, এভাবে বললে আমার মন খারাপ হয়। তুমি আমার সব। কিন্তু জীবন তো চলবে গু। আমাদের জীবনটা এভাবেই সুন্দর গু। তিনি আর কথা বাড়ালেন না। কিন্তু তার চোখে একটা গভীর চিন্তা দেখলাম। রাতে শোয়ার সময় চাদরের পর্দা আরও একটু সরানো ছিল। আমি তার নিঃশ্বাসের শব্দ শুনছিলাম। ঘুম আসছিল না। মনে হচ্ছিল তিনিও জেগে আছেন। পরদিন দোকানে অনেক খদ্দের এসেছিল। গ্রামের মহিলারা কাপড় কিনতে আসেন। তাদের সাথে কথা বলতে বলতে আমার মন মার কাছে চলে যাচ্ছিল। তার সাইজ, তার পছন্দ, সবকিছু আমার মুখস্থ। একজন কাকিমা জিজ্ঞেস করলেন, তোমার মার জন্য কিছু নেবে নাকি? আমি হেসে বললাম, হ্যাঁ, তার জন্যই তো সব। বাড়ি ফিরে দেখি মা উঠোনে বসে আছেন। তার চুল শুকোতে দিয়েছেন।
আমি নতুন কাপড়ের প্যাকেটটা তার হাতে দিলাম। দেখো পছন্দ হয় কি না গু। মা প্যাকেট খুলে দেখলেন। তার মুখে হাসি ফুটে উঠল। এগুলো খুব সুন্দর। তুমি কি করে বুঝলে আমার পছন্দ? তোমাকে তো চিনি আম্মা গু। তিনি একটা শাড়ি তুলে নিয়ে বললেন, আজ পরে দেখব। তুমি বাইরে বসো গু। আমি বাইরে বসে অপেক্ষা করছিলাম। কিছুক্ষণ পর মা বেরিয়ে এলেন। নতুন শাড়িতে তাকে দেখে আমার চোখ আটকে গেল। তিনি ঘুরে ঘুরে দেখালেন। কেমন লাগছে? পরি লাগছে আম্মা গি। মা লজ্জায় মুখ নামালেন। কিন্তু তার চোখে একটা খুশির ঝিলিক। সেদিন সন্ধ্যায় আমরা একসাথে হাঁটতে গেলাম বাড়ির পেছনের জঙ্গলের দিকে। পথটা নির্জন। বাতাসে গাছের পাতার শব্দ। মা আমার পাশে হাঁটছেন। আমাদের কাঁধ মাঝে মাঝে ছুঁয়ে যাচ্ছে। কথা কম, কিন্তু নীরবতায় অনেক কিছু বলা হচ্ছে। তুমি বড় হয়ে গেছো সোনাক্ষী, মা হঠাৎ বললেন। তুমিও তো সবসময় আমার পাশে গু। তিনি থেমে আমার দিকে তাকালেন। চোখে চোখ রেখে কয়েক মুহূর্ত। তারপর আবার হাঁটতে শুরু করলেন। বাড়ি ফিরে রাতের খাবার খেতে খেতে তিনি বললেন, আজকাল তোমার সাথে সময় কাটাতে খুব ভালো লাগে গু। আমারও। রাত গভীর হলে আমরা শুয়ে পড়লাম। চাদরের পর্দা প্রায় সরানো। ঘর অন্ধকার, কিন্তু জানালা দিয়ে চাঁদের আলো এসে পড়েছে। আমি তার দিকে তাকিয়ে রইলাম। তিনি ঘুমিয়ে পড়েছেন মনে হচ্ছে। কিন্তু তার নিঃশ্বাসের গতি বলছে হয়তো তিনিও জেগে আছেন। আমার মনে হাজারো চিন্তা। এই আকর্ষণটা কি খারাপ? কিন্তু মার কাছাকাছি থাকার এই অনুভূতি ছাড়া আর কিছু ভালো লাগছে না। পরের কয়েকদিন একইভাবে কাটল। ছোট ছোট মুহূর্তে আমাদের ঘনিষ্ঠতা বাড়ছিল। একদিন জমিতে কাজ করতে করতে বৃষ্টি এলো। আমরা দৌড়ে ঘরে ফিরলাম। ভিজে গেছি দুজনেই। মা হাসতে হাসতে বললেন, দেখো কি অবস্থা। তার ভেজা শাড়ি গায়ে লেপ্টে আছে। আমি চোখ সরিয়ে নিলাম। তিনি ভেতরে গিয়ে কাপড় বদলে এলেন। আমাকেও গামছা এনে দিলেন। আমি বদলাতে বদলাতে তিনি পেছন ফিরে দাঁড়িয়ে রইলেন। কিন্তু আয়নায় তার চোখ দেখতে পেলাম। সন্ধ্যায় আবার সেই মাপ নেওয়ার অজুহাত। মা বললেন, আরেকটা ব্লাউজের মাপ নাও। আমি ফিতা নিয়ে এগিয়ে গেলাম। এবার তিনি সামনে দাঁড়িয়ে। আমার আঙুল তার কাঁধ ছুঁয়ে গেল। তার শরীরে সামান্য কাঁপন। আমরা কেউ কথা বলছি না। শুধু নীরবতা আর হৃদস্পন্দন। মাপ নেওয়া শেষ হলে তিনি বললেন, তুমি খুব ভালো দোকানদার উ। আমি হাসলাম। শুধু তোমার জন্য উ। দিন যত যাচ্ছে আমাদের মধ্যে সেই গোপন টান আরও গভীর হচ্ছে। কথায় কথায়, চাহনিতে, ছোট ছোট স্পর্শের অজুহাতে। মা কখনো আমাকে সোনা বলে ডাকেন, কখনো চোখে একটা অন্যরকম আলো। আমি জানি তিনিও অনুভব করছেন। কিন্তু কেউ প্রথম পদক্ষেপ নিচ্ছি না। ধীরে ধীরে, অপেক্ষায়। এক রাতে ঝড় উঠল। বিদ্যুৎ চলে গেছে। ঘর অন্ধকার। মা আমার কাছে সরে এসে বসলেন। ভয় লাগছে সোনাগি। আমি তো আছি হু। আমরা পাশাপাশি বসে রইলাম। তার শরীরের উষ্ণতা অনুভব করছি। বাইরে ঝড়ের শব্দ। ভেতরে দুটো হৃদয়ের অশান্ত স্পন্দন। সময় যেন থেমে আছে। এই টেনশন আরও বাড়ছে। আমাদের গোপন আকর্ষণ ধীরে ধীরে পূর্ণতার দিকে এগোচ্ছে।